প্রিয় দর্শক, প্রতিদিনের খবর আর তার বিশ্লেষণ নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে স্বাগত জানাচ্ছি আমি শাকিল বিন মুশতাক। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, ফেসবুক এবং ইউটিউবেও। দর্শক, চলুন প্রথমে পরিচিত হয়ে নেওয়া যাক আজ আমাদের স্টুডিও অতিথির সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হারুন রশিদ, সহকারী সম্পাদক জাগো নিউজ 24.com। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল আলোচনায় তো আমরা অবশ্যই যাব, তবে তার আগে চলুন দেখে নেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর কিছু সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিসের সংলাপ, আইন প্রণয়ন সহ কয়েক দফা প্রস্তাবনা পেশ। মালদ্বীপে 6 দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না বিধায় সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা পাবে নতুন বই, সকল প্রস্তুতি সম্পন্ন। ঝালকাঠিতে লঞ্চে আগুনের 4 দিন পর অভিযান 10-এর মালিক হামজালাল গ্রেফতার। কেরানীগঞ্জে ছিলেন আত্মগোপনে, বরগুনায় মামলা। নদী থেকে একজনের মরদেহ উদ্ধার। 8 মাসের সন্তানের চিকিৎসার জন্য পর্যটকদের কাছ থেকে তোলা টাকার ভাগ দাবি করে আশিক। না পেয়েই কক্সবাজারে আটকে রেখে নারীকে ধর্ষণ, দাড়ি কামিয়ে ভোল পাল্টেছিল আত্মগোপনে। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 15টি মর্টার শেল ও 4 বক্স গুলি উদ্ধার। উচ্চ ক্ষমতা সম্পন্ন জানালো কাউন্টার টেরোরিজম ইউনিট। 12 ঘন্টার অভিযানে গ্রেফতার 1। এবং এবার সিলেট বিমানবন্দরে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটে মিলল 7 কোটি টাকার 11 কেজি স্বর্ণ। আনা হয় গলিয়ে, স্ত্রীর ভেতর ঢালাই করে আটক 4। বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রনের বিস্তার। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। দিল্লিতে আজ থেকে রাত্রিকালীন কারফিউ। রাশিয়া ইউক্রেন বাকযুদ্ধ চলছেই। কিয়েভের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কষ্টকর, স্পষ্ট বার্তা পুতিনের। মস্কোর সাথে দ্বিতীয় সংলাপে আগ্রহ বাইডেনের। 6 বছরে সৌদি ভূখণ্ডে 430টি মিসাইল এবং 800-র বেশি ড্রোন হামলায় হুতি বিদ্রোহীদের। ইরানকে দায়ী করছে সৌদি জোট। দর্শক, দেখছিলেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর কিছু সংবাদ শিরোনাম। এখন চলে যাচ্ছি মূল আলোচনায় এবং শুরুতেই ডক্টর হারুন রশিদ, আসছি আপনার কাছে। ই কমার্স আটকে থাকা টাকা জানুয়ারিতে ফেরত পাবেন গ্রাহক, এমন একটি খবরের শিরোনাম আমি দেখেছি এবং এটি আপনার গণমাধ্যমে এসছে। একটু ছোট করে যদি শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, এই যে একটি সুখবর, এটি মূলত আসলে এখানে যেটি বলা হয়েছে গেটওয়েতে আটকে থাকা টাকাগুলো গ্রাহকদেরকে ফেরত দেওয়া হবে, কিন্তু অনেকেই এরকম একটি প্রশ্ন রাখছেন, করতে চাইছেন যে এতে করে আসলে দীর্ঘদিনের যে গ্রাহক ভোগান্তি এবং অনেকের টাকা আটকে আছে সেটি হয়তো বা ঠিক অ্যাস্ট্রোতে আটকে নেই, তারা ইতিমধ্যে কোনো না কোনো ভাবে সে টাকা দিয়ে ফেলেছেন, অন্য বুঝে পাননি, ইত্যাদি ইত্যাদি নানান রকমের জটিলতা রয়েছে। সেগুলোর আসলে অবসান কতটুকু ঘটবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে একটি আশার খবর, কারণ ই কমার্স নিয়ে যে ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চলছিল তারই প্রেক্ষিতে বেশ কিছু ব্যবস্থাপনা আমরা দেখেছি। বিশেষ করে ইভ্যালির মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার শীর্ষকর্তারা জেলে আছেন। তো খবরের যেটি আপনি বলছিলেন যে জানুয়ারির মধ্যে কিছু টাকা যেটি গেটওয়েতে আটকে থাকা সেটি ফেরত দেওয়া হবে। এটি ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা ছিল, 15 ডিসেম্বরের মধ্যে সেটি ফেরত দিতে হবে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশটি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয় অবশেষে সেটি জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে। এটি আসার কথা, কারণ এতগুলো টাকা সাধারণ গ্রাহকের আটকা থাকবে, তারা ভোগান্তিতে পড়বে, এটি কিছুতেই হতে পারে না। তবে এটি যে আটকে থাকা টাকা তার খুবই সামান্য অংশ বিভিন্নভাবে গেটওয়েতে তো আটকে আছেই, এর বাইরেও অনেকেই নানাভাবে প্রতারিত হয়েছেন এবং এখনো হচ্ছেন। কারণ ই কমার্সে আমরা সুফল পেলেও ডিজিটাল বাংলাদেশের অন্যতম একটি সুবিধা আমরা পেয়েছি, বিশেষ করে করোনা মহামারী কালে ঘরে বসেই পণ্য পেয়েছি, কিন্তু আস্থার জায়গাটি এবং সেটি কিন্তু প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রেই। আমরা আশা করব যে এই যে গ্রাহকরা প্রতারিত হয়েছেন তারা নিশ্চয়ই তাদের ভোগান্তির অবসান ঘটবে তাদের,
এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং তদারকি প্রতিষ্ঠানগুলো যারা আছেন, তারা নিশ্চিত করবেন যে ভবিষ্যতেও যেন আর কোনো গ্রাহক এই ধরনের প্রতারণার শিকার না হয়। জি, ডক্টর হারুন রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটু মূল আলোচনায় প্রবেশ করতে চাই প্রিয় দর্শক, এবং এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত অতিথি সরাসরি সংযুক্ত রয়েছেন। চলুন তার কাছ থেকে আমরা কিছু জানবার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন রাশেদ রাব্বি, তিনি সিনিয়র রিপোর্টার দৈনিক আমাদের সময়, একই সঙ্গে সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। রাশেদ রাব্বি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। রাশেদ রাব্বি, অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে যুক্ত হয়েছেন এই গভীর রাতে আমাদের সঙ্গে। যেটি নিয়ে একটু ছোট করে আপনার সঙ্গে আলোচনা করতে চাইবো সেটি হলো বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির অবনতি, যে খবরগুলো আমরা প্রতিদিনই পাচ্ছি, আজকেও আমরা কিছু হেডলাইন্স এরকম দেখেছি, পেয়েছি। একটু যদি আপনার কাছ থেকে জানবার চেষ্টা করি, বাংলাদেশ আসলে এই পরিপ্রেক্ষিতে কতটা সতর্ক? আমরা আসলে সেই অর্থে কোনো কঠিন সিদ্ধান্তের খবর এখন পর্যন্ত পাইনি, একটু যদি আপনার কাছ থেকে আমরা কিছু জানবার চেষ্টা করি। রাশেদ রাব্বি। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ, এই সময়ের জনগুরুত্বপূর্ণ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় এটি, যে ওমিক্রনের সংক্রমণ। আমরা গত এক মাসেরও বেশি সময় ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিশ্বব্যাপী, আমরা সেই ওমিক্রনের যে সংক্রমণের ভয়াবহতা তা ইতিমধ্যে লক্ষ্য করছি। আমরা জেনেছি যে পৃথিবীর 150টির বেশি দেশে ইতিমধ্যে ওমিক্রন ছড়িয়ে পড়েছে, এবং এই বড়দিনের যে অনুষ্ঠান, বড়দিনের যে কর্মসূচি, সেটিও অনেক বেশি সংক্ষিপ্ত করা হয়েছে, এবং এই বড়দিনকে কেন্দ্র করে এবং এই ভ্যাকেশন পিরিয়ডটাকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী 6000-এরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমি যখন এই কথাটি বলছি, তখন কিন্তু আমাদের দেশে তৃতীয় একজন ব্যক্তি ওমিক্রন শনাক্ত হয়েছেন। এর আগে যে দুজন ছিলেন ক্রিকেট প্লেয়ার, তারপরে আজকে কিন্তু তৃতীয় একজন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এবং এই যে শনাক্তের তথ্য, এটি কিন্তু আমরা ইতিপূর্বে যে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভের মাধ্যমে জানতে পেরেছি, ওই মাধ্যমে কিন্তু আমরা আজকেও জানতে পারলাম যে বাংলাদেশের তৃতীয় ব্যক্তি শনাক্ত হয়েছে। তার মানে আমাদের গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আমরা জেনেছি যে করোনা সংক্রমণের হার 23% বেড়েছে। আমাদের দেশে উন্নত বিশ্বের মতো যে ধরনের জিনোম সিকোয়েন্সিং করা দরকার এই পর্যায়ে এসে সেটি কিন্তু হচ্ছে না। ফলে আমাদের দেশে ওমিক্রনের বিস্তারটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই একজন দুজন করে শনাক্ত হচ্ছে, এর মানে আমরা বুঝতে পারি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যে আমাদের দেশে আসলে ওমিক্রন কিন্তু আছে এবং ছড়িয়ে পড়ছে, যেটা এখন মাস লেভেলে একজনের ভিতরে পাওয়া গেছে যার বয়স 56 বছর। এই পর্যায়ে আমি যেটি বলতে চাই যে এরকম পরিস্থিতিতে এসেও কিন্তু আমাদের ফ্লাইটে এবং ভারতের সঙ্গে যে বিশাল সীমান্ত, আপনারা জানেন যে ভারতে নয়াদিল্লিতে কিন্তু কারফিউ, সান্ধ্যকালীন কারফিউ জারি করার একটা সিদ্ধান্ত হয়েছে এই ওমিক্রনকে কেন্দ্র করে। কিন্তু ভারতের সঙ্গে আমাদের বিশাল সীমান্ত, অনেকগুলো বর্ডার, প্রতিদিন কয়েক হাজার লোক এই বর্ডার থেকে আসা যাওয়া করে। এই সীমান্তে কিন্তু সেরকম কড়াকড়ি বা নিরাপত্তা এখনো জোরদার করা হয়নি। আন্তর্জাতিক ফ্লাইট গুলো থেকে যারা নামবে তাদের বেশি একটি সিদ্ধান্ত হয়েছে যে তারা ওই দিক থেকে আসার সময় তো তারা একটি অনাপত্তি নিয়ে আসবে, কোভিড সনদ নিয়ে আসবে, কিন্তু এখানে এসে আবার তাদেরকে অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে, কিন্তু সেটিও এখনো সুস্পষ্টকরণ করা হয়নি এবং বাস্তবায়ন শুরু হয়নি। এই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের যারা ন্যাশনাল টেকনিক্যাল কমিটি রয়েছেন, তারাও কিন্তু আমাদেরকে বা গভর্নমেন্টকে, সরকারকে ওই ধরনের কোনো পরামর্শ এখনো দেননি যে ওমিক্রনকে সামনে রেখে আরো কি ধরনের কঠোরতা অবলম্বন করা উচিত, বিশেষ করে যে দেশগুলোর সঙ্গে আমাদের সুনিবিড় যোগাযোগ রয়েছে এবং যেই দেশগুলোর সঙ্গে আমাদের দৈনন্দিন আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে, সেই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, আমরা কতটা সাবধানতা অবলম্বন করব। আমরা কিন্তু এখনো রাস্তায়, মার্কেটে এবং কাঁচা বাজারের সর্বোপরি সমস্ত জায়গাতে জনসাধারণের অবাধ চলাচল, এবং এখন দেখা যাচ্ছে যে মানুষ মাস্ক পরতেও দ্বিধান্বিত, তারা মাস্ক পরছেন না, এবং যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার একটা সময় প্রচলন ছিল সেটিও মানুষ ভুলে যেতে বসেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে হাত ধোয়ার ব্যবস্থাটি ছিল সেটিও কিন্তু এখন দেখা যাচ্ছে না। ওই বেসিনগুলো ভাঙা, পরিত্যক্ত অবস্থায় চলে গেছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং পাবলিক পরিবহন যেগুলো, সেগুলোতে কিন্তু প্রচন্ড গাদাগাদি করে লোকজন চলাফেরা করছে। এমন পরিস্থিতিতে আরেকটি নতুন তথ্য আমরা পেয়েছি গত কয়েকদিন ধরে। কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন যে একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ডেল্টা ভাইরাসের একটি সংক্রমণ কিন্তু চলমান রয়েছে, এবং
সুপার ভেরিয়েন্ট ওমিক্রনের যে সংক্রমণ, এই দুটি মিলে যদি সমন্বয় হয়ে যায় তাহলে ডেল্টার ভয়াবহতা এবং ওমিক্রনের সংক্রমণশীলতা দুটি মিলে আবারও একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আমি মনে করি আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং স্বাস্থ্যখাতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, এখনই সময়, যত দ্রুত তারা সঠিক সিদ্ধান্ত নেবেন তত দ্রুত আমরা দেশের মানুষকে এই ভয়াবহতা থেকে নিরাপদ করতে পারবো। জি, রাশেদ রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি সবশেষে নতুন যে শব্দটি আমরা কেবল শুনছিলাম, ডেলমিক্রন সম্ভবত এটিকে বলা হচ্ছে, এই বিষয়ে আপনি একটি আভাস দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন রাশেদ রাব্বি, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও সিনিয়র রিপোর্টার দৈনিক আমাদের সময়। ডক্টর হারুন রশিদ, একটু আপনার কাছে চলে আসতে চাই। যে কথাগুলো রাশেদ রাব্বি বলছিলেন, অনেকগুলো বিষয় তিনি এখানে অবতারণা করেছেন, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটি হলো একটু যদি আমরা সতর্ক না হই তাহলে সামনের দিনগুলোতে হয়তো এমন বিপদ চলে আসতে পারে যেটি আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি কথা কয়েকদিন আগে তিনি বলেছেন যে বিশ্ব সম্ভবত একটি বড় আকারের মহামারীর কবলে পড়তে যাচ্ছে, এবং তিনি কিন্তু বড় ব্যবসায়ী এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। তিনি খুব দেখে জেনে শুনে বুঝেই কথাটি বলেছেন, কারণ তার ব্যবসারও কিন্তু একটি লক্ষ্য আছে, তার নিজেরও একটা হিসাব নিকাশ আছে। সুতরাং এই কথাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমরা অনেকটা ঢিলে ঢিলে ভাবে চলে এসেছি যে করোনা চলে গেছে, কিন্তু বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলছিলেন, মানে মহামারী শুরু হওয়ার পর থেকেই কিন্তু নানাভাবে গবেষণায় আলোচনায় আসছিল যে মহামারীটা আসলে কবে যাবে। সেটি নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মতামত হচ্ছে যে মহামারী সহসা যাচ্ছে না, কারণ মহামারী আসলে যখন শুরু হয়, ইতিপূর্বে যে সমস্ত মহামারীগুলো হয়েছে সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে। তো আমরা শুরু থেকেই যদি আমাদের প্রস্তুতিটা সেরকম থাকতো তাহলে কিন্তু ভালো হতো। রাশেদ রাব্বি যেমনটি বলছিলেন যে যেখানে ধরেন হ্যান্ড স্যানিটাইজারের বাহাত দেওয়ার যে ব্যবস্থাগুলো করা হয়েছিল, মনে করা হয়েছে যে করোনা চলে গেছে বা মহামারী চলে গেছে, সেগুলো আর রক্ষণাবেক্ষণ করা বা সেগুলোকে ব্যবহার করার উপযোগী রাখা হয়নি। আমরা সেটি আসলে দেখতে পাই। বিশেষ করে আপনি যদি গণপরিবহনের কথা বলেন, সেখানেও কিন্তু শুরুতে যে ধরনের কড়াকড়ি ছিল এখন কিন্তু একেবারেই নেই, এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানও ছিল গণপরিবহনগুলোতে, সেটি একেবারেই নেই। মাস্ক তো ব্যবহার করেই না, এবং পরিবহনের যারা চালক, কন্ডাক্টর, হেল্পার, তাদেরও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, তারা একেবারে সেটি মানছেন না। আমরা আশা করব যে বিশেষজ্ঞ মতামতগুলোকে আমলে নিয়ে আমরা যে এখনো মহামারীর মধ্যে আছি, নানা রকম শঙ্কার মধ্যে আছি, উদ্বেগের মধ্যে আছি, সেটি আমাদের যেন মনে থাকে, আমরা সেভাবে যেন চলি। ডক্টর হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আরেকটি প্রসঙ্গে এখন কথা বলা শুরু করতে চাই, এবং সেটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আরেকজন সম্মানিত অতিথি সরাসরি যুক্ত রয়েছেন। চলুন তার কাছ থেকে আমরা কিছু জানবার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন মিজান চৌধুরী, তিনি সিনিয়র রিপোর্টার দৈনিক যুগান্তর। মিজান চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মিজান চৌধুরী, একটি খবরের শিরোনাম ধরে আপনার সঙ্গে আলোচনা করা, রেমিটেন্স নিম্নগামী, এবং এটি আসলে নানানভাবে বিভিন্ন জায়গায় খবরটি এসছে। পাশাপাশি আমরা অনেকগুলো সুখবর পাচ্ছি যে আসলে গত 2 মাসে কত মানুষ বিদেশে গিয়েছেন এবং এই সংখ্যাটি হয়তো বা বাড়ছে, কিন্তু সব মিলিয়ে রেমিটেন্স নিম্নগামী, এটি হলো ফ্যাক্ট। এর আসলে কি কি কারণ রয়েছে যদি একটু আপনার কাছ থেকে জানবার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আসলে অর্থনীতির অন্যান্য সূচক যদি দেখেন, এডিপি দেখেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলেন, রাজস্ব বলেন, প্রত্যেকটা সূচকই মোটামুটি জুলাইয়ের পর থেকে ইতিবাচক ধারা মধ্যে বইছে, কিন্তু অর্থনীতির একটা সূচক রেমিটেন্স, এটা কিন্তু মানে নেতিবাচক ধারা এখন অব্যাহত রয়েছে। এটার কয়েকটা কারণ ধারণা করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে করোনা যখন চলছিল তখন হুন্ডি ব্যবসা একরকম বন্ধ ছিল, এখন সমস্ত দেশের অর্থনৈতিক ধারগুলো খুলে গেছে। ধারণা করা হচ্ছে যে হুন্ডি ব্যবসাটাও সক্রিয় হয়ে উঠছে, যে কারণে হুন্ডি ব্যবসার মাধ্যমে রেমিটেন্সের আসার একটা ধারণা করা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে সেভাবে আসছে না। এটা একটা হুন্ডি ব্যবসা সক্রিয় হওয়ার একটা কারণ মনে করা হচ্ছে। আর একটা বড় কারণ যেটা এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আমাদের খোলা বাজারে এখন কাপ মার্কেটে ডলারের দাম হচ্ছে 91 থেকে 92 টাকা প্রতি মার্কিন ডলার। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে আপনার পাওয়া যাচ্ছে সেটা 86 টাকা, 85 টাকা প্লাস। তো এই যে খোলা মার্কেটে ডলারের দাম
বেশি থাকার কারণে একজন প্রবাসী যদি হুন্ডির মাধ্যমে সে টাকা পাঠায় তাহলে সে মানে বেশি পরিমাণ টাকা পাচ্ছে, মানে মার্কিন ডলারের যে খোলাবাজার দামটা সেটা পাচ্ছে। পাশাপাশি সে যদি বৈধ চ্যানেলে পাঠায়, ব্যাংকিং চ্যানেলে পাঠায়, তাহলে কিন্তু সে 86 টাকার মধ্যে পাচ্ছে। এই খোলা বাজার এবং ব্যাংকিং চ্যানেলের মধ্যে যে ডলারের দামের যে তারতম্য বেশি হওয়ার কারণে কিন্তু ধারণা করা হচ্ছে হুন্ডি মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের বাইরে যে এই মানে রেমিটেন্স পাঠানো হচ্ছে। থার্ড কারণ হচ্ছে যে যে পরিমাণ করোনার সময় বাংলাদেশে প্রবাসী ফেরত আসছে, প্রায় একটা হিসাবে দেখা গেছে প্রায় 4.5 লাখ এর মতো প্রবাসী বাংলাদেশে ফেরত আসছে, এবং সে তুলনায় কিন্তু এখনো সেই পরিমাণ প্রবাসী আবার আমাদের দেশ থেকে যায় না। এই যে প্রবাসী যে আসার পরিমাণ বেশি এবং যাওয়ার পরিমাণ কম, এইখানে একটা রেমিটেন্সে ধাক্কা পড়ছে। তো আপাতত এই 3টা কারণকে সামনে রেখে মানে কাজ করা হচ্ছে, এবং সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে, অর্থনৈতিক খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে মিটিং, আর্থিক মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল বৈঠকেও, সেটা অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক রয়েছে, সেখানেও রেমিটেন্সের এই কমে যাওয়ার বিষয়টা জোরালো ভাবে আলোচনায় আসছে, এবং সেখানে এক ধরনের একটা আলোচনা আসছে যে আসলে যদি সেটাই হয় তাহলে রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য বর্তমান তো 2% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে, 100 টাকা পাঠাইলে 102 টাকা পাবেন একজন প্রবাসী, সেই পরিমাণটা আরো বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই জায়গাটা যদি আমি যদি একটু আপনার সঙ্গে আলোচনা করি মিজান চৌধুরী, আমি আপনার ওই প্রতিবেদনটি পড়েছি এবং সেখানে দেখেছি যে আপনি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অপিনিয়নও সেখানে ইনক্লুড করেছেন আপনার রিপোর্ট, এবং এ ধরনের বক্তব্য সেখানে এসছে যে এখনই বা আসলে বোধহয় সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে 2% এই প্রণোদনা দেওয়ার জন্য 4,000 কোটি টাকা সরকারের খরচ হচ্ছে, এবং আরো নতুন যদি 2% অ্যাড করতে হয় তাহলে সর্বমোট 8,000 কোটি টাকা গভর্নমেন্টকে খরচ করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট যারা রয়েছেন তারা বলছেন যে এটি আসলে ঠিক হবে না, বরঞ্চ কিভাবে এই প্রবাসীদের বাইরে কর্মসংস্থানের বিষয়টিকে গতিশীল করা যায় এর উপরে তারা জোর দিয়েছেন। মিজান চৌধুরী না হ্যাঁ ঠিকই বলছেন যে যারা বিশেষজ্ঞ তারা আসলে এখনই এই প্রণোদনাটাকে সমর্থন করছেন না, এই কারণে যে রেমিটেন্সটা বাড়ছে না, বা করোনাকালীন কিন্তু আবার রেমিটেন্সটা বাড়ছিল অনেক। তো এখন অর্থনীতিবিদ বা পর্যবেক্ষকরা মনে করছেন যে আসলে ওইটা স্থায়ী কোনো বৃদ্ধি না, ওইটা ক্ষণস্থায়ী বৃদ্ধি ছিল, কোনো কারণে রেমিটেন্সটা এটা বাড়ছে, কিন্তু এটা স্থায়ী প্রবণতা না। কিন্তু আসলে রেমিটেন্স এখন যে কমছে, কিন্তু বাস্তবতা অর্থে করোনার সাথে তুলনা করলে কমছে, কিন্তু ধারাবাহিক যদি আমি অন্যান্য বছরের সাথে তুলনা করি তাহলে হয়তো দেখা যাবে যে সামঞ্জস্য আছে, যে কারণে অর্থনীতিবিদরা মনে করছেন যে আসলে রেমিটেন্সের প্রণোদনার বিষয়টা দেওয়ার আগে আরেকটু মানে বিশেষ করে দক্ষ জনবল বিদেশে পাঠানো, আরো বেশি করে কর্মী পাঠানো, এই দিকে জোর দেওয়ার জন্য চিন্তা করছেন। কারণ রেমিটেন্সের প্রণোদনার আরেকটা শোনা যায় একটা নেতিবাচক সাইডও আছে। ধারণা করা হয় যে রেমিটেন্সের প্রণোদনা পাওয়ার জন্য অনেক সময় ব্ল্যাক মানিও বাংলাদেশ থেকে বিদেশে যায়, আবার সেটা হোয়াইট ওয়ে আসার একটা সুযোগ থাকে, আবার কেউ প্রণোদনা পাওয়ার জন্য নিজে অর্থ পাঠিয়ে সেই অর্থ আবার রেমিটেন্স আকারে নিয়ে আসার একটা সুযোগ থাকে। তো নানা কারণে এই রেমিটেন্সের প্রণোদনা যাতে অপব্যয় না হয়, অপচয় না হয়, যে কারণে এই মুহূর্তে তারা প্রণোদনা বাড়ানোর পক্ষে সমর্থন দিচ্ছেন অর্থনীতিবিদরা। তবে অর্থ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে যে আসলে কিভাবে এই গতিধারা থেকে মানে নেতিবাচক প্রভাব থেকে বের করে আনা যায়, এবং তারা নানাভাবে নতুন বাজার খুঁজতেছেন এবং নতুন দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে একটা জোর দিয়েছেন। পাশাপাশি রেমিটেন্স আহরণের জন্য বিভিন্ন যে ব্যাংকিং চ্যানেলের যে মানে ওইখানে স্থাপন করা বিভিন্ন দেশে, সেই দিকেও তারা মনোযোগী দিচ্ছেন আর কি। জি, মিজান চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন মিজান চৌধুরী, তিনি সিনিয়র রিপোর্টার দৈনিক যুগান্তর। ডক্টর হারুন রশিদ, আপনার কাছে ফিরে আসতে চাই। শুনলেন তো তিনি যেগুলো বলছিলেন আসলে প্রতিবেদনটি তারই করা ছিল, এবং তিনি সবশেষে যে কথাটি বললেন যে আসলে অর্থ মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। এখন আমাদের প্রত্যাশা অর্থ মন্ত্রণালয় একটি ফলপ্রসূ সিদ্ধান্তে উপনীত হবে। আমি এরই ফাঁকে আপনার বিশ্লেষণটি শুনতে চাই, আপনার ভাবনাটি শুনতে চাই। জি, নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ করুক, সেটি আমরাও চাই। আমরা রেমিটেন্স যারা পাঠায় তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলছি, কিন্তু তাদের সুখ দুঃখে আমরা কতটা তাদের পাশে থাকছি কিংবা মন্ত্রণালয়গুলো বা সরকার, সেটি কিন্তু দেখবার বিষয়। আপনি শুধু রেমিটেন্স আসলো কমে গেল এটিও যেমন একটি হিসাব,
তারপর রেমিটেন্সটি দেশে আসার পর সেটি কোন খাতে ব্যয় হলো সেটিও কিন্তু একটি বিষয়। মানে যদি রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তারা যদি সেটি উৎপাদনশীল খাতে ব্যয় না করতে পারেন, বিনিয়োগ করতে না পারেন, সেটিও কিন্তু একটু দেখবার বিষয়। তারপরে ধরুন এই সময় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে অভিবাসন ব্যয় কমানো, অর্থাৎ দেশের বাইরে যারা যাচ্ছেন তাদের বিমান ভাড়াটি নিয়ে কিন্তু আপনি যখন মধ্যপ্রদেশে যারা যাচ্ছে তাদের বেতন হয়তো 25,000 টাকা, কিন্তু তাদের বিমান ভাড়া দিতে হচ্ছে 1 লাখ টাকা, অর্থাৎ মানে 4 মাস লাগছে তার শুধুমাত্র বিমান ভাড়াটি ওঠাতেই। তো এর মধ্যে তো তাকে খেতেও হবে, পড়তেও হবে, সেই হিসেবে আরো সময় লেগে যাচ্ছে। এই বিষয়গুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এটি কোনো একমুখী বিষয় নয়। আর মিজান মালিক যেমনটি বললেন সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, তো শুধু সেখানে একটু বলবো যে যদি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে চান তাহলে এই যে খোলা বাজারে ডলারের যে মূল্য এবং ব্যাংকের যে ডলারের মূল্য সেটির মধ্যে কিন্তু একটু সামঞ্জস্য আনতে হবে। এবং প্রণোদনার বিষয়ে তিনি যেমনটি বলেছেন, খুবই যথার্থ বলেছেন যে প্রণোদনার কোনো অপব্যবহার যাতে না হয় সেটি নিশ্চিত করতে হবে, কারণ আমাদের অর্থের লিমিটেশন আছে। আমরা প্রণোদনা বিভিন্ন ক্ষেত্রেই সরকার দিয়ে থাকে, এই করোনাকালে আমরা বিভিন্ন সেক্টরে প্রণোদনা দেখেছি, কিন্তু সেটির অপব্যবহারও আমরা দেখেছি। আমরা চাইবো যে যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হচ্ছে তাদের নিয়ে সরকার কাজ করবে, বিশেষ করে বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তো বটেই। এখানে আমি আরেকটু আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করবো ডক্টর হারুন রশিদ, সেটি হলো প্রবাসীদের কাছ থেকে আমরা যখন কোনো কিছু প্রত্যাশা করি তখন তাদেরও কিছু প্রত্যাশা থাকে আমাদের কাছে। আমরা দেখেছি যে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে যেগুলোর আসলে উত্তর খুব সহসা খুঁজে পাওয়ার আমরা কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না, কোনো রকমের চিহ্ন দেখতে পাচ্ছি না। যেমন অনেক প্রবাসী রয়েছেন যারা বাইরে কাজ করতে যেতে চান গাড়ি চালক হিসেবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ। আমরা দেখেছি পাসপোর্ট ইস্যু নিয়ে সমস্যা হচ্ছে। এই ইস্যুগুলো আসলে সহসা সমাধান কেন করা হচ্ছে না বা সমস্যাটি কোথায়? এবং এই প্রশ্নের মাধ্যমে আসলে আমি একটু আপনার কাছ থেকে খুঁজবার চেষ্টা করবো আপনার বিশ্লেষণের মাধ্যমে যে সমন্বয়হীনতার যে বিষয়টি, যেমন ধরুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়তো প্রবাসীদের বিষয়টি দেখভাল করবেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়টি তো তারা দেখতে পারবেন না। একই সাথে পাসপোর্টের বিষয়টি আরেকটি মন্ত্রণালয় দেখে থাকবে। এই বিষয়গুলো আসলে কিভাবে সর্ট আউট করা যায়? আপনি যথার্থ বলেছেন। আসলে আমরা তাদের নিয়ে আসলে নতুন করে ভাবতে হবে, কারণ আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা এই রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে কেন সেটি এখন পর্যন্ত করতে পারলাম না সেটি কিন্তু একটি দেখবার বিষয়। আমরা স্বাধীনতা 50 বছর পালন করলাম, সুবর্ণ জয়ন্তী এখন চলছে, নানা রকম আমরা প্রাপ্তির কথা গর্ব করে বলছি, আমাদের উন্নয়নের যে বড় বড় মাইল ফলকগুলো আছে সেগুলো আমরা স্পর্শ করছি, কিন্তু যাদের দিয়ে আমাদের আয় হচ্ছে, যাদেরকে আমরা যোদ্ধা বলছি, যাদের দিয়ে কষ্টের শ্রমে ঘামে আমাদের অর্থনীতি চাকা সচল থাকছে, তাদের ব্যাপারে আসলে একটা উদাসীনতা থেকেই যাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে তাদের করোনা কালে যখন তারা অনেকেই দেশে চলে আসলো না এবং তারা যখন আবার ফেরত যেতে চাইলেন তখন কিন্তু তাদের টিকিট নিয়ে কিন্তু মহা বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল। এবং আপনি যেখানে হোটেল সোনারগাঁর সামনে সেই সৌদি এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন্সগুলোর জন্য মানে রাস্তাঘাট একদম বন্ধ হয়ে যেত, কিন্তু টিকিট পাওয়া যেত না, অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু দেখার বিষয়। এই সমস্যাগুলো কিন্তু কোনোটাই নতুন নয়, কিন্তু সমস্যাগুলো দীর্ঘদিনের। এগুলো আসলে সমাধানের কথা বলা হয়, কিন্তু কার্যকর পন্থা আপনি যেমনটি বললেন যে আসলে এক একজনকে এক এক জায়গায় দৌড়তে হয় এক একটা কাজের জন্য, তাতে কিন্তু তাদের যে ব্যয় হয় আপনি এই ব্যয়টাও কিন্তু কমাতে হবে। এবং যে ভোগান্তি, যে সময়ের নষ্ট হওয়া, সেটি কিন্তু আসলে দেখতে হবে। এই পাসপোর্টের জন্য বা ড্রাইভিং লাইসেন্সের জন্য তো এমনি আমাদের দেশে তো হাজার হাজার মানুষ এমনিতেই অপেক্ষা করে আছে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না। বিআরটিতে ব্যাপক একটা মানে জট লেগে আছে সেখানে, এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বারবার তাগাদা দিয়েও সেখান থেকে সেই গতিটি তারা আনতে পারছে না, এবং এটি নিয়ে কিন্তু গণমাধ্যমে রিপোর্টও হচ্ছে। আমি এই জায়গায় একটু প্রস্তাব করতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ করে যারা প্রবাসে যাচ্ছেন দক্ষ শ্রমিক হিসেবে যাদেরকে আমরা পাঠাতে যাচ্ছি, তাদের ড্রাইভিং লাইসেন্সটির জন্য বিশেষ বিবেচনায় আলাদা করে ভাবা হয়, তাহলে হয়তো বা তাদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
ডক্টর হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সবশেষ প্রসঙ্গে একটু আলোচনা করবার চেষ্টা করব প্রিয় দর্শক, এবং এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি সরাসরি যুক্ত রয়েছেন। চলুন তার কাছ থেকে আমরা কিছু শুনবার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সাইফ সুজন, স্টাফ রিপোর্টার দৈনিক বণিক বার্তা। সাইফ সুজন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের অস্বাভাবিক স্বল্প বেতন কেন? আমি একটু এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে খোঁজবার চেষ্টা করব, কারণ এমন প্রতিবেদন আপনারা করেছেন, খবরের শিরোনাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। হয়তো একটি দুটি কেস স্টাডি এখানে হাজির করা হয়েছে, এবং আমরা জানি যে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়, যাদের আসলে শিক্ষকদের ওয়েজ বোর্ড বা ওয়েজ স্কেল ইজ ভেরি স্ট্যান্ডার্ড, কিন্তু এর বাইরেও এমন কিছু বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে খুব চোখে লাগার মতো। এবং যে প্রশ্নটি আসলে সামনে চলে আসে সেটি হলো, শিক্ষকদের যদি আমরা তাদের প্রাপ্য সম্মানী দিয়ে সম্মানিত করতে না পারি, তারা আসলে কি ডেলিভার করতে পারবেন? আপনার কাছ থেকে আমি এই চিত্রটি একটু পেতে চাইছি, আসলে আপনাদের অনুসন্ধানে কি বেরিয়ে এসছে। জি, ধন্যবাদ বিটিভিকে আমাকে যুক্ত করার জন্য। দর্শকদের শুভেচ্ছা। আমি শুরু করতে চাই আপনার কথা ধরে, আসলে শিক্ষকদেরকে আমরা সম্মানিত করতে পারছি কিনা। শিক্ষাবিদরা বলছেন আসলে শিক্ষকদের বেতন কিন্তু আসলে শুধু তার জীবিকা নির্বাহের বিষয় না, একজন শিক্ষকের বেতন স্কেল কিন্তু তাকে আমরা কতটুকু সম্মান করছি, এখানে সম্মানেরও একটা বিষয় আছে, সোশ্যাল স্ট্যাটাসের একটা বিষয় আছে। সেক্ষেত্রে আজকে আমাদের প্রতিবেদনে যে বিষয়টি উঠে এসেছে আসলে সেটি হয়তো একটি বিশ্ববিদ্যালয়ের কেস স্টাডি, বাট আসলে এই চিত্র কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ অনেকগুলোই আমরা যদি মানে অংশ করতে চাই বা রেশিও বের করতে চাই, আসলে বর্তমানে 30 থেকে 40% বিশ্ববিদ্যালয় আসলে এই ধরনের বড় বা কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি আপনাকে বলতে চাই আমি, যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়ের মূল উৎস কিন্তু শিক্ষার্থীদের টিউশন ফি থেকে যে টাকা পায়। আর একটি বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থী ভর্তি করাতে না পারে, শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে দুর্বল হয়ে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে যে ট্রাস্টিদের মাধ্যমে বা যে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়, একটি বিশ্ববিদ্যালয় অর্থ সংস্থানের দায়িত্ব কিন্তু তাদের উপর বর্তায়। কিন্তু আমরা সংকটের এই সময় দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিগণ এই সময় সে দায়িত্ব নিতে পারছেন না বা সেই দায়িত্ব নিতে চাচ্ছেন না। এই কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ বা ট্রেজারার, যাদের সাথে আমরা কথা বলেছিলাম আর্থিক সক্ষমতা বিষয়ে, তারা বলেছেন যে আসলে শিক্ষার্থীদের নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, ভর্তি হওয়ার হারটা দিনে দিনে কমছে। বিশেষ করে কোভিড-এর এই সময়ে এসে কিছু বিশ্ববিদ্যালয় আছে তাদের প্রোগ্রামের কার্যক্রম শুরু করতে পারেনি, শুধুমাত্র শিক্ষার্থী ভর্তি হয়নি এই কারণে। সেক্ষেত্রে যারা শিক্ষার্থী ছিলেন তাদেরও নিয়মিত যে তাদের ফি গুলো জমা দেওয়ার কথা, সেই নিয়মিত ফি গুলো কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন না, তাদের পরিবারের আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয় চাপ দিতে পারছে না। সব মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি খাতের উচ্চশিক্ষা দেশের অনেক বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক বড় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই চিত্রে আমরা দেখিয়েছি যে আসলে একজন শিক্ষকের বেতন দিতে পারছেন না, একজন শিক্ষকের যে বেতন স্কেল পান আসলে সেটি লিখতে বা বলতে গেলেও আমাদের কাছে এক ধরনের মনে হয় যে শিক্ষককে অসম্মান করা হচ্ছে। মাত্র 10,000 টাকা একজন লেকচারারকে বেতন দেওয়া হচ্ছে, যেখানে আমাদের দেশে আমরা বিভিন্ন ধরনের মজুর শ্রমিকদের মজুরির ক্ষেত্রে আমরা তুলনা করে দেখেছি, অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বেতন স্কেলের সাথে আমরা তুলনা করে দেখেছি যে আসলে এত কম বেতন বা এত কম স্কেল আসলে অন্য কোনো পেশার মানুষের আয় আছে কিনা বা আয় সীমা আছে কিনা আমি খুঁজে পাইনি আসলে সেই অর্থে। জি, আমি আরেকটু যদি আপনার কাছ থেকে জানতে চাই ছোট করে সাইফ সুজন, সেটি হলো যে এই যে সমস্যাটি নিয়ে আপনারা কাজ করেছেন এবং যেমনটি বললেন যে আসলে কেউ কেউ এটির দায়িত্ব নিতে চাইছে না, কিন্তু সর্বাগ্রে তো আসলে দায়িত্বটি যারা ইউনিভার্সিটিগুলো করেছেন তাদের উপরই বর্তায়। তারা তো জানতেন যে মার্কেট ডেমোগ্রাফি আসলে কতটুকু, এবং আপনি একটি সুন্দর কথা বলেছেন, সেটি হলো শিক্ষার্থীদের আকর্ষিত করবার যে বিষয়টি, আকর্ষণ করবার জন্য আসলে তারা কতটুকু উদ্যোগ নিয়ে থাকেন। আমরা দেখেছি প্রতি বছর প্রচুর শিক্ষার্থী দেশের বাইরে যাচ্ছেন এবং এমন সব ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিচ্ছেন যেগুলো বিভিন্ন দেশে যে খুব নামকরা ইউনিভার্সিটি তা কিন্তু নয়। তো সেগুলোতে তারা প্রচুর অর্থ খরচ করে যাচ্ছেন, কিন্তু দেশের ভেতরে একটি প্রাইভেট ইউনিভার্সিটির উপরে তারা ভরসা রাখতে পারছেন না। এই প্রশ্নটি কেন তৈরি হচ্ছে এবং এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য আসলে যারা ইউনিভার্সিটিগুলো তৈরি করেছেন তারা কতটুকু তৎপর? এক্ষেত্রে বলতে গেলে আসলে গত এক দশকে দেশের উচ্চশিক্ষা খাতের কিন্তু ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমানে আপনি জানবেন যে 158টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, এর মধ্যে 108টি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যায় বেড়েছে, কিন্তু গুণের দিক থেকে আমরা চিন্তা করি, মানের দিক থেকে যদি চিন্তা করি, গবেষণার দিক থেকে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আপনি মোটা দাগে 8-10টা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারবেন যেগুলো আসলে মানসম্মত।
তার মানে মোটা দাগের একটা বিশ্ববিদ্যালয় বা সংখ্যায় বড় হয়েছে, অনেক আমাদের প্রসার অনেক ঘটেছে, কিন্তু মানের যায় কিন্তু আমরা সেভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের। এই জন্য কিন্তু বিদেশের যে আমরা ইউনেস্কোর বিভিন্ন ডাটা দেখেছি আসলে বিদেশ যাত্রার যে উচ্চশিক্ষার জন্য সেটি কিন্তু কম নয় এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে। আরেকটি বিষয় এখানে আমি বলতে চাই, একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু যোগ্যতা সম্পন্ন এবং প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন হয়। একটি ব্যাচ যখন ভর্তি ভালো ফলাফল করে বা ভালো চাকরি পায়, কর্মসংস্থান ভালো হয়, সেখানকার গ্রাজুয়েটদের এমপ্লয়াবিলিটি কি হয়, চাকরি বাজার তাদের গ্রহণযোগ্যতার উপর ডিপেন্ড করে কিন্তু আরেকজন শিক্ষার্থী ভর্তি হবেন কিনা বা সেই শিক্ষার্থী আরেকজনকে সাজেস্ট করবেন কিনা। এই ক্ষেত্রে শিক্ষার পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভালো গ্রন্থাগার করা, ল্যাবরেটরি করা। এই ক্ষেত্রেও কিন্তু আসলে অর্থের বিষয়টি চলে আসে। আপনি একটা ভালো ক্যাম্পাস করতে হলে, একটা দৃষ্টিনন্দন ক্যাম্পাস করতে হলে, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হলে, ভালো টিচার নিয়োগ দিতে হলে, ভালো ল্যাবরেটরি করতে হলে কিন্তু আপনাকে ভালো অর্থ সংস্থানের দরকার। কিন্তু সেখানে আমাদের সংকটের জায়গাটি তৈরি হয়েছে এবং কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিগণও কিন্তু তাদের এক ধরনের হতাশার কথা বলেন যে আসলে আমরা তো আপনাকে এটাও জানিয়ে রাখি যে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিগণ যদি আপনি রেশিও করেন মোর দেন 70%, মানে 70% বেশি কিন্তু ব্যবসায়ী। এখানে শিক্ষাবিদদের অংশগ্রহণ খুবই কম। এই জন্য এই জায়গাটাকে ফিল করা, এই জায়গাটাকে অনুভব করা, এই শিক্ষার মানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যে চেতনা, সেটি কিন্তু আসলে ব্যবসায়ীদের মধ্যে অর্থে নেই। তারা যখন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ভালো করে না বা ভালো কোনো ক্রাইসিসের সম্মুখীন হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় থেকে আসলে মুখ ফিরিয়ে নেয়, কারণ এটিকে তারা একদমই মানে এটিকে তারা ওন করতে পারে না এই অর্থে। কিন্তু একজন শিক্ষাবিদ কিন্তু আমরা দেখেছি যে শিক্ষাবিদদের মাধ্যমে পরিচালিত কিছু প্রতিষ্ঠান কিন্তু খুবই ভালো করেছে, কিন্তু সেই অর্থে কিন্তু আসলে ব্যবসায়ীকরণের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো চলছে সেখানে কিন্তু আসলে সেই অর্থে তারা নজরদারি করছেন না বা সেই অর্থে মনোযোগ দিতে পারছেন না। সাইফ সুজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন সাইফ সুজন, স্টাফ রিপোর্টার দৈনিক বণিক বার্তা। ডক্টর হারুন রশিদ, আপনার কাছে ফিরে আসতে চাই। খুবই হতাশার একটি খবর আসলে দিয়ে আমাদেরকে মূল আলোচনার ইতি টানতে হচ্ছে, এবং আপনি তো শুনলেন যে কোয়ান্টিটির কাছে আসলে কোয়ালিটি কিভাবে হেরে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলাম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আমার অনেকবার বৈঠক করার সুযোগ হয়েছে, এবং একটি বিশ্ববিদ্যালয় কিভাবে বেদখল হয়ে যায়, কিভাবে শিক্ষাবিদের হাত থেকে ব্যবসায়ীদের হাতে চলে যায়, সেটি আমার দেখার সুযোগ, সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয়েছে। তো যেমনটি বলছিলেন আমাদের সাংবাদিক, আসলে বাস্তবতা হচ্ছে যে শুরুতেই কিন্তু গলদ, গোড়ায় গলদ আমরা যেটি বলি, সেটি হচ্ছে যে আপনি লাইসেন্সটি কাকে দিচ্ছেন, মানে বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষাবিদকে দেওয়ার কথা, কিন্তু শিক্ষাবিদদের তো সেই বিনিয়োগ করার সেই টাকাটি নেই, তিনি যাচ্ছেন ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীরা নানা রকম ধান্দা নিয়ে, আমি এই শব্দটি ব্যবহার করলাম, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় করতে আসেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তার সামাজিক স্ট্যাটাস, সার্টিফিকেট বিক্রি করা, আলো পোর্টালের অন্য ব্যবসার মতো আরেকটা ব্যবসার একটি দোকান খোলা, আরেকটি হচ্ছে যে কালো টাকা সাদা করার একটি ব্যাপার থাকে। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেটির কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি যে ট্রাস্টি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়ার জন্য টেন্ডার দেওয়া হয়েছে, মানে মৌখিকভাবে যে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা হলে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার নিয়োগ দেওয়া হবে। তো এগুলো তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে দেখবার কথা। সেখানে ধরুন বিশ্ববিদ্যালয়ের শর্ত ভর্তি হয়ে একজন পরিপূর্ণ শিক্ষার্থী হিসেবে বেরিয়ে আসতে পারে পূর্ণ জ্ঞান নিয়ে, সেই ব্যবস্থাটি কিন্তু থাকতে হবে। আমরা দেখেছি যে সেটি তো কোনো ব্যবস্থা নেই, বরং সার্টিফিকেট বাণিজ্যটি এখানে খুব বড় আকারে মানে রূপ পেয়েছে, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এগুলো দেখেও না দেখার ভান করছে। এবং এখনো আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয়কে তারা অনুমোদন দিচ্ছে। এটি অচিরেই বন্ধ করা দরকার। আমি মনে করি যে এত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দরকার নেই, এবং যেখানে কর্মমুখী শিক্ষার কথা বলা হচ্ছে এবং সরকার নিজে যেখানে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে, বিশেষ করে আপনি যদি এই যে আপনার কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সারা দেশে, সেগুলোর দিকে তাকান, সেগুলোই তো একদম অচল অবস্থার মতো পড়েছে। সরকার যেগুলো করছে সেগুলো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, বা সেখানকার শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন আছে। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবসায়িক মনোবৃত্তি, এটি বন্ধ করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আমরা খুব তারা দৃষ্টি দেবেন বলে আমরা আশা করছি। ডক্টর হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছি আমরা। চলুন দেখে নিই আমাদের সবশেষ নিয়মিত আয়োজনটি, বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সংবাদ শিরোনাম।
খালেদাকে বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মত দিয়েছেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইনি মতামতে কি আছে তা জানাননি তিনি। অভিযান 10 লঞ্চের মালিক গ্রেফতার। অভিযান 10 লঞ্চের মালিক আমজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। দুবাই থেকে এখনো চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন জিসান, গ্রেপ্তার 7। দুবাই থেকে এখনো চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন শীর্ষ সন্ত্রাসী জিসান। চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বাড্ডা ও বান্দরবান থেকে তার 7 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসমানী বিমানবন্দরে 4 বিমান যাত্রীর কাছে মিলল 11 কেজি সোনা। সিলেট MAG ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা 4 যাত্রীকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে পাওয়া গেছে 11 কেজির বেশি সোনা। গোপালগঞ্জে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। গোপালগঞ্জে বাস চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরো 2 শিক্ষার্থী সহ মোট 3 জন আহত হয়েছেন। এবার দেখেন এই সুখবর প্রতিদিন। মঙ্গলবার থেকে টিকার বুস্টার ডোজ শুরু। দেশে মঙ্গলবার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। শেষ খবর আগে জানিয়ে রাখতে চাই, আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয় পরদিন সকাল 11টায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনেই চলুন।